আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার পিএসকে সংক্রান্ত প্রথম পর্বটা আপনারা যথেষ্টভাবে মনোযোগ সহকারে দেখেছেন, সাড়া পেয়েছি। এজন্য দ্বিতীয় পর্বে আমি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, যে প্রথম পে স্কেলে আমরা পে স্কেল নিয়ে আমাদের ভিতরে এখনও ব্যাপক আলোচনা সমালোচনা চলতেছে। আমি আরও কিছু কথা স্পষ্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই, যাতে এই মেসেজগুলো আপনাদের মাধ্যমে সাধারণ জনগণের কাছে পৌঁছতে পারে এবং মেরিট ডিমেরিটসগুলো বুঝতে পারে। দেখেন, পে স্কেলটা যেভাবে হাইপ করা হচ্ছে মানুষের কাছে, যে এটা বেড়ে গেলে মনে হয় কী অবস্থা হবে, কত টাকা মনে হয় বাড়ছে, সাধারণ মানুষ কিন্তু এভাবেই ভাবতেছে যে পে স্কেল বেড়ে যাওয়া মানে সরকারি চাকরি দেবে, মানে বিশাল কিছু হয়ে যাওয়া, তাদের অনেক অর্থ সম্পদ হয়ে যাবে, এরকম কিছু। আসলে ব্যাপারটা সম্পূর্ণ একটা ফাঁকি। সে ফাঁকিটা কীরকম, যে আপনারা পূর্ববর্তী যারা পে স্কেল সম্পর্কে জানেন, অবশ্যই কোনো কিছু বলার আগে ভেবে দেখবেন এবং জেনে বুঝে আলোচনা করাটা ভালো। পূর্ববর্তী সময়ে প্রণোদনা নামে কিছু অর্থ প্রত্যেক স্কেলের বেতনের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হারে 5%, 10% হারে একটা স্কেল অনুযায়ী কারো 1500 টাকা, 2000 টাকা, 3000 টাকা এরকম করে বৃদ্ধি পেয়েছে। সেই টাকাটা যখন পে স্কেলের সাথে নতুন পে স্কেল দেওয়া হবে, সেই টাকাটা আসলে রাখবে কি রাখবে না, এ ব্যাপারে এখনো স্পষ্ট কোনো ধারণা কিন্তু পে স্কেলে দেওয়া হয়নি। আর আমাদের কাছে এখন পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা নেই। তেমনিভাবে কিছু কথা মিডিয়াতে আসতেছে যে পে স্কেল যদি দেওয়া হয়, যে স্কেল দেওয়া হবে তার অর্ধেকটা প্রথম বছর যুক্ত হবে, দ্বিতীয় অর্ধেক দ্বিতীয় অর্থ বছরে যুক্ত হবে, বাকি তৃতীয় বছরে যে বাকি সুবিধাগুলো পাবে। দেখেন, এখানেও কিভাবে ফাঁকিটা তৈরি হয়েছে, কিভাবে এই একটা ফাঁকি আমাদেরকে দেওয়া হয়েছে যে প্রথম বছরে 50%। তাহলে আপনি দেখেন, একটা 12 স্কেলের 12তম গ্রেডের যে বেতন যে পায়, সে কয় টাকা পায়, যে 12তম গ্রেড শুরু হয় 11,300 থেকে। এখন কারো বেতন বৃদ্ধি পেয়ে 15,180 টাকা হলো। এখন এই 12 গ্রেডকে বৃদ্ধি করে যদি সরকার 100%ও বৃদ্ধি করি, আসলে 100%-এর কথা এখন পর্যন্ত স্পষ্ট না, কিন্তু 100% ধরেও যদি আমি হিসাব করি, দেখা যাবে যে 11,300 যদি দ্বিগুণ করা হয় কত হবে, 22,600। তাহলে 11,300 টাকার অর্ধেক টাকা কত হবে, 5,500 টাকা সামথিং, 5,500 টাকার কিছু বেশি। তাহলে তার যে বর্তমানে যে স্কেল পাচ্ছে তার সাথে যোগ হবে 5,500 টাকা। এখন ওই গ্রেডে যে বর্তমানে 15,180 টাকা পায়, তার সাথে যোগ হবে কত, 5,500 টাকা। তাহলে কত, 20,500। তাহলে এখন এই 20,500 থেকে যদি আবার 2,300 টাকা বাদ দেওয়া হয়, তাহলে কয় টাকা থাকে, 17,000 সামথিং টাকা থাকে। তাহলে তার মোটে মূলের উপরে বেতন কত বৃদ্ধি পেল, মাত্র 2,000 টাকা কিছু সামান্য বেশি। তাহলে আর বাকি কিন্তু তার যে অন্যান্য যে বাড়ি ভাড়া, যে অন্যান্য ভাতা দিই, সেগুলো কিন্তু এবছর বৃদ্ধি করা হবে না। প্রথম অর্থ বছরে তাকে বৃদ্ধি করা হবে না, এটা বৃদ্ধি করা হবে তৃতীয় অর্থ বছরে যে। তাহলে প্রথম বছরে তার বাড়লো কি 2,000 টাকা প্লাস 2,000 টাকা কিছু বেশি। তাহলে এই 2,000 টাকা বেশি, সে তো আগেই 2,000 টাকা বেশি টাকা পেত প্রণোদনার যে টাকাটা, সেখানে সেই প্রণোদনার টাকাটা বা যদি বাদ দেওয়া হয়, তাহলে তার নিট বৃদ্ধি হয় 2,000 টাকার বেশি। মানে যা টাকা কেটে নিল সে টাকাই বাড়লো, এবং অনেকাংশে কমও হয়ে যেতে পারে। তাহলে তার আলটিমেটলি তার টোটাল হিসাবে যখন নিট হিসাব করা হয়, তাহলে দেখা গেল তার কোনো বেতনই বৃদ্ধি পাইল না। তাহলে 10টা বছর অপেক্ষার পরে 2015 সালের পরে এত মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গায়, যেখানে 10 বছর আগে যে পণ্যের দাম ছিল সেইটার বর্তমান দাম, এটা তো এমন বেতন বৃদ্ধি ছাড়াই তো বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র সবসময় দেখেছে কিছু সমালোচক আছে, সমালোচনা করতেই থাকে, যে বলতেছে যে বেতন বৃদ্ধি পেলে পণ্যের দাম বৃদ্ধি পাবে বলে বলে মাথা খারাপ করে দিতেছে মানুষের। কই, পণ্যের দাম তো বৃদ্ধি পাইলো অনেক আগে থেকেই, বৃদ্ধি পেয়েছে অনেক আগে থেকেই, কিন্তু কই বেতন তো এখন পর্যন্ত বাড়েনি। তা সাধারণ যারা নিম্ন শ্রেণী, নিম্ন গ্রেডের বেতনের যারা আছে, তারাই তো বেশি ভুক্তভোগী। আপনার নবম গ্রেডের উপর থেকে যারা সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, এরা তো একটা পর্যায়ে যে ওই পর্যায়ে আসে, এটা তো সবাই না। ম্যাক্সিমাম নিম্ন গ্রেডের কর্মচারী তো বেশি। তাহলে সেখানে আপনার হিসাবটা করেন। 12 গ্রেডে, আমি আবার রিপিট করতেছি, 12 গ্রেডে কেউ যদি 11,300 টাকা, সেটাকে যদি 100%ও বৃদ্ধি করা হয়, তাহলে তার হবে 22,600 টাকা। আবার এই 11,300 টাকাকে যদি অর্ধেক করা হয়, তবে 5,500 টাকার একটু বেশি। এখন কারো যদি বর্তমান ইনক্রিমেন্ট পেয়ে যদি 15,180 টাকা হয়, তাহলে 5,500 টাকা যোগ করেন, কত হয়, 20,000 টাকা একটু বেশি। তাহলে এখন যে ওই প্রণোদনার টাকা দেওয়া হইতো প্রায় 2,300 টাকা, সেই প্রণোদনার টাকা যদি বাদ দেওয়া হয়, তাহলে কত টাকা থাকে, 20,000 থেকে 2,300 টাকা বাদ দেন, তাহলে কত থাকে, 17,000 কিছু।
তাহলে মোটের উপরে তার কত 2000 টাকা প্লাস। সে তো আগেই 15 জনের 2000 প্রায় 2300 টাকা পেত, তাহলে সে আবার ওইটা মাইনাস দিয়ে ওই মূল বেতন যেটা বৃদ্ধি পাবে সেটার অর্ধেক দিয়ে তো সে আবার সেই আগের জায়গায় থাকলো, তাহলে তার বেতনটা বাড়লো কই? এইভাবে তো 11 গ্রেড থেকে 20 গ্রেডের কর্মচারী তো এদেশে বেশি। আপনারা মূলে বেতন বাড়তেছে না, দ্রব্যমূল্যের যে বৃদ্ধি এই ব্যাপারে যদি কথা বলতেন, এই ব্যাপারে যদি অ্যাকশন নিতেন, এই ব্যাপারে তো কারো ভূমিকা আমি দেখতেছি না। পে স্কেল নিয়ে আপনাদের যত মাথা ব্যথা, এই মাথা ব্যথা তো এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে এই পরিমাণ মাথা ব্যথা থাকলে এতদিনে সরকার প্রধান সিন্ডিকেটকে কিভাবে দূর করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নিতে বাধ্য হইতো। তারা প্রেশারে থাকতো, তারা চাপে থাকতো, ব্যবসায়ীরা চাপে থাকতো, সিন্ডিকেটধারীরা চাপে থাকতো, অসাধু ব্যবসায়ীরা চাপে থাকতো। আমি মিডিয়াকে অনুরোধ করছি, সাধারণ মানুষকে অনুরোধ করছি, আপনারা একটু হিসাব করেন, অঙ্ক করেন। ভাই অঙ্ক তো ক্লাস 5 পর্যন্ত আমরা সবাই শিখছি। আমি যে হিসাবটা দিছি এই অঙ্ক করতে ক্লাস 5ও পাস হওয়া লাগে না। আশা করি আপনারা তার চেয়ে বেশি শিক্ষিত এবং বেশি পড়াশোনা করছেন। সুতরাং আমার এই হিসাব বুঝতে আপনাদের এত জটিল কোনো গণিত পড়ার দরকার নাই। আপনারা ভালোভাবে হিসাব করেন আসলে কি বাড়তেছে নাকি আসলে বাড়তেছে না। তো মূলত আপনার বেতন স্কেল নিয়ে যেভাবে বলতেছেন মনে হয় যেন সরকারি চাকরিজীবীদের জন্য সমস্ত টাকা পয়সা তাদেরকে বাজেটের সমস্ত টাকা দিয়ে দিচ্ছে। আরে একটা দেশের কর্ম করে, একটা দেশের শ্রম দেয়, সেবা দেয়, তা সেবার বিনিময় আছে না? আপনি সেবার বিনিময়টাকে আপনি সেটার মূল্য দিতে হবে না? সেটার শ্রম বাজার দাম দিতে হবে না? আপনি ডলারের হিসাবে আপনি দেখেন, আপনার ডলার হিসেবে তো আমাদের বেতন কমে গেছে হিসাবে। ডলারে যদি হিসাব করেন তাহলে তো বেতন আরও কমে গেছে। 10 বছর আগে ডলারের দাম কত ছিল আর এখন ডলারের দাম কত আছে, সেই হিসেবে শ্রম বাজারের শ্রম মূল্য কমে গেছে না? তাহলে আপনি শ্রমের মূল্যটা দিতে চাচ্ছেন না। এটা কি কোনো মানে এটা কি কোনো সুস্থ বিবেক সম্পন্ন লোকের কথা হতে পারে? আপনি আপনারটা ভাববেন, আপনি সামগ্রিক চিন্তা করবেন না, এটা একটা সচেতন নাগরিকের তো কথা হতে পারে না। এটা তো উদ্ভ্রান্ত কোনো কথা আমরা বলতে পারি না। আমরা মিডিয়ায় মানুষের কাছে একটা কথা বলি, একটা মেসেজ পৌঁছে যায়। আমি তো চাইলেই আমি একটা ভুল তথ্য উদ্ভ্রান্ত কথা বলে আমি শুধু ভিউর আশায়, আমি মানুষকে আকৃষ্ট করার আশায় এই জন্য আমি একটা ভুল মেসেজ দিয়ে যাচ্ছি। এটা তো কোনো একটা সুস্থ নাগরিকের বৈশিষ্ট্য হতে পারে না, আদর্শ নাগরিকের বৈশিষ্ট্য হতে পারে না। এই জন্য আসুন ভাই, আপনাদেরকে অনুরোধ করি, আপনারা ভালোভাবে হিসাব করেন, তারপরে কথা বলেন। ভুল মেসেজ দিয়েন না এবং কাউকে ভুল বুঝাইয়েন না। আশা করি আমার এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছবে, আপনারা এটা শেয়ার করবেন এবং আপনারা এ সংশোধন করবেন। কথাগুলো যদি আপনার কোনো ভালো কোনো মেসেজ যেয়ে থাকে, যদি দেখা যায় যে আমার এই কথার কারণে আপনাদের ভুল ভাঙছে, আমার এটুকুই। আপনাদের প্রতি কোনো অভিযোগ নাই, আমি অভিযোগ নিয়ে কথা বলতেছি না। আপনাদের কাছে ভুল ভাঙানোর জন্যে আসলে যে আমরা যে ভুল মেসেজ দিছি এইটা যাতে না দিই, এই ভুল মেসেজটা যাতে আমরা না পাই, আপনারা সঠিক তথ্যটা দেন, সঠিক মেসেজটা দেন। দ্রব্যমূল্যের দাম তো ঠিকই দিন দিন বাড়তেছে, কই সেগুলো তো নির্ধারণ করতে পারতেছেন না, সেগুলোর ব্যাপারে তো ঝাঁপাই করতেছেন না। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তেছে, আপনাদের বেতনের হিসাবটা আবার করেন। আসলে তো বাড়তেছে না। আপনাদের তো কথা বলা উচিত ছিল যে এইটা, যে তাদের তো মোটের উপরে তো বেতন বাড়তেছে না, কিন্তু দ্রব্যমূল্য তো ঠিকই বৃদ্ধি করা আছে, দ্রব্যমূল্য ঠিকই তো বাড়ানো আছে। আপনারা সেটার ব্যাপারে জোরদার পদক্ষেপ নেন, মিডিয়াগুলো বেশি বেশি প্রচার করেন, সাধারণ জনগণের কাছে সেটা পৌঁছে দেন কোন জিনিসটাকে ফোকাস করতে হবে। তাহলে আপনারা যদি এই জিনিসটা ফোকাস করেন যে দ্রব্যমূল্যের দাম কমানো দরকার, এটার সাথে বেতন বৃদ্ধির কোনো সম্পর্ক নাই, আর বেতন বৃদ্ধিটা সেই প্রত্যাশিত বেতন বৃদ্ধি হচ্ছে না, আসলে আদৌ বেতন বৃদ্ধি হচ্ছে না, সেই হিসাবটা মানুষের কাছে স্পষ্ট করেন। তাহলে প্রশ্ন করেন যে দ্রব্যমূল্যের দাম কেন তাহলে বৃদ্ধি পেল? যদি মোটের উপরেই যদি সরকারি চাকরিজীবীদের বেতন যদি বৃদ্ধি নাই পেল, আপনারা এভাবে মিডিয়াতে আপনারা প্রচার করেন যে যদি মোটের উপরে তাদের বেতন বৃদ্ধি নাই পেল তাহলে কেন দ্রব্যমূল্য বৃদ্ধি পেল। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন, অন্যের কাছে পৌঁছে দেবেন যাতে এই মেসেজগুলো পায়, এবং আমার এই কথার দ্বারা যদি কারো ভুল ভাঙে এবং সেই মেসেজগুলো পায়, তাহলে এটাই আমার উদ্দেশ্য। এবং সবশেষে আপনাদেরকে এটাই বলতে চাই যে আপনারা হিসাবটা সঠিকভাবে করেন। আর আমার এই মেসেজের দ্বারা আমার উদ্দেশ্য হইল আপনাদের ভেতরে যাতে আপনারা যে হিসাব নিয়ে বসে আছেন সেই হিসাবটা সঠিক না, এইটার একটা সচেতনতা আপনাদের ভিতরে পৌঁছে দেওয়ার জন্য। আজকের মতো এখানেই কথা আমি এখনই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আশা করি আমার কথা বুঝতে পারতেছেন এবং আপনারা আমার কথাগুলো আপনাদের কাছে ক্লিয়ারভাবে পৌঁছে দিতেছি। আপনারা এটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেই মতামত আমার কমেন্টস বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।